না, আজকের ভিডিওতে কোনো কাল্পনিক কাহিনী নয়। একটি সত্যকারের বাস্তব ঘটনা অনুভব করাবো আপনাদের। 2018 সালে থাইল্যান্ডের একটা গুহাতে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় যা কেউ কল্পনাও করতে পারেনি। প্রতি পদে মৃত্যুর হাতছানি ছিল, তবুও মনের কোথাও এক কোণে ছিল বেঁচে থাকার ক্ষীণ আশা। কি হয়েছিল তাদের সাথেই? তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল? আজকে এমনই একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি ফিল্ম এক্সপ্লেইন। সালটি ছিল 2018 সালের 23 জুন। মুভি শুরু হয়, সেখানে একটি ফুটবল টিম খেলছিল এবং তারা জিতে যায়। সেদিন তাদের সবচেয়ে ছোট সদস্য জায়ের জন্মদিন ছিল, তাই তাদের টিমের 12 জন এবং তাদের কোচ জায়ের জন্মদিনে তাদের নেমন্তন্ন ছিল। কিন্তু কোচ সহ বাকি 12 জন খেলায় জেতার আনন্দে একটি গুহায় ঘুরতে যায়। তারা গুহায় ঢুকে কিছু দূর যাওয়ার পর বাহিরে অনেক জোরে বৃষ্টি নামে। তারা যেহেতু গুহার অনেকটা ভেতরে ছিল, সুতরাং তারা বুঝতে পারেনি যে বাহিরে বৃষ্টি হচ্ছে, কারণ সাধারণত সেই সময় বৃষ্টি হয় না। অন্যদিকে অনেক রাত হয়ে যাওয়ায় সেই 13 জনের কেউই যখন জায়ের জন্মদিনে গিয়ে উপস্থিত হয় না, তখন তাদেরই একজনের মুখে শোনা যায় যে তারা 13 জন একটি গুহায় ঘুরতে গেছে। এটা শুনে সবাই দৌড়ে যায় সেই গুহার দিকে। গুহার সামনে যেয়ে তারা দেখতে পায় ভারী বৃষ্টি হওয়ার কারণে গুহার ভেতরে জল ঢুকে গেছে। এটি দেখার পরে তাদের পরিবার জরুরি সেবা বিভাগকে খবর দেয়, আর থাইল্যান্ডে যারা জরুরি সেবা দেয় তারা সেখানে এসে উপস্থিত হয় সঙ্গে সঙ্গেই। কিন্তু গুহার ভিতরে এতই জল আর ভীষণ অন্ধকার, আগে থেকে গুহার রাস্তা জানা না থাকলে গুহার ভেতরে যাওয়া প্রচন্ড কঠিন একটি ব্যাপার। ব্রিটিশের একজন লোক আসে, যে কিনা থাইল্যান্ডে থেকে গুহার সম্পর্কে পড়াশোনা করছিল। জরুরি বিভাগের হেডকে বলে, দেখুন, আমি গুহার রাস্তা চিনি। বর্ষাকালে আমি কখনোই এই গুহার ভেতরে যাইনি। আসলে এই গুহার ভেতরে অনেক ছোট ছোট সরু সরু বাঘ আছে। এরপর তারা গুহার ভেতরে যেতে শুরু করে। যেতে যেতে প্রায় অনেক দূরে চলে যায়, কিন্তু তারা কোনো মানুষ দেখতে পারে না। পানির স্রোত অনেক বেশি থাকায় তারা আবারও ফিরে আসে এবং বাহিরে থাকা লোকজনদেরকে জানায়, আমরা অনেকটাই গভীরে গিয়েছিলাম, কিন্তু যতদূর পর্যন্ত গিয়েছি সেখানে কোনো মানুষ দেখতে পারিনি। এর মানে তারা আরো ভিতরে আছে। এরপর তারা বিভিন্ন লোকজনের কাছে যেতে শুরু করে এবং গুহা সম্পর্কে জানতে চেষ্টা করে যে এই গুহার শেষ কোথায়। এর মধ্যে একজন জরুরি সমাজসেবক সেখানকার এলাকার লোকজনদের থেকে খোঁজ নেয় যে এখানে ভারী বৃষ্টিপাত হলে গুহার ভিতরে পানি ঢুকে কি করে। এরপর সেখানকার একজন লোক জানায় যে এখানে বৃষ্টি হলে পাহাড় বেয়ে গুহার ওপরে বৃষ্টির পানি পড়ে। এ কারণে গুহার ওপরে বেশ কয়েকটা ফুটো থাকায় সেখান দিয়ে গুহার ভেতরে পানি প্রবেশ করে। এরপর সেই লোক ভাবে এই পানির ভেতরে ঢোকা আটকাতে হলে পাহাড়ের ওপরে থাকা সেই ফুটোগুলো বন্ধ করতে হবে, যাতে পাহাড়ের ভেতর দিয়ে ঢুকে যাওয়া জল গুহার ভেতরে ঢুকতে না পারে। এদিকে এইসব করতে করতে 5 দিন কেটে যায়। এরপরে 2 জন দক্ষ ডুবুরি সেই 13 জনকে বাঁচানোর জন্য থাইল্যান্ডে আসে। এরপর তারা দুজনে গুহার 1600 ফিট গভীরে যেতে পারে, কিন্তু তখনও অনবরত বৃষ্টি হওয়ার কারণে পানির স্রোত ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। সেই 13 জন বেঁচে আছে নাকি মরে গেছে তারও কোনো খোঁজ খবর নেই। এরপর গুহার জল বাহিরে বের করার জন্য পাম্পের কাজ শুরু করা হয়, যাতে গুহার জল কিছুটা কম হয় এবং উদ্ধারের কাজ সহজ হয়। কিন্তু বৃষ্টি থামার নাম নেই, তাই সবার নিরাপত্তার কথা ভেবে গুহার ভেতরে পানির চাপ কমবে। এরপর জরুরি সেবার লোকেরা সেই পাহাড়ের জল ঘুরিয়ে দেয়। রাস্তা কেটে ঘুরিয়ে দেয় চাষের জমির দিকে, যেন গুহার ভেতরে আর পানিগুলো প্রবেশ না করে। যদিও সেটা চাষের জমির জন্য ক্ষতিকর, তবুও চাষিরা রাজি হয়, কারণ 13টা ছেলেকে তো বাঁচাতে হবে। আর এদিকে গুহার ভেতরে থাকা সেই ছেলেগুলোর পরিবারের লোকেরা মূর্তি পুজো এবং তাদের সকলের সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। এভাবে 10 দিন কেটে যায়। 10 দিন কেটে যাওয়ার পরে বৃষ্টি থামে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরেও সেই গুহার ভেতরে প্রবেশ করা খুবই কঠিন ছিল, কারণ গুহার পানি এখনো জমে ছিল সেখানে। কিন্তু সেই 2 জন ডুবুরি সে গুহার ভেতরে ঢুকতে রাজি হয়ে যায়। বৃষ্টি থামার জন্য গুহার ভেতরে জলের স্রোত কিছুটা কমেছে, তাই তারা সাঁতরে গুহার ভেতরে প্রবেশ করেছে। বেশ খানিকটা দূরে যাওয়ার পরে তারা কিছু টর্চের আলো দেখতে পায়। আরো খানিকটা দূরে যাওয়ার পরে তারা দেখতে পায় সেই 12টা ছেলে এবং তাদের কোচ সেখানে দাঁড়িয়ে আছে। 10 দিন ধরে তারা গুহার ভিতরে আটকে থাকায় খাওয়ার মতো জল এবং কোনো খাবার তারা পায়নি। ডুবুরি দুজন কখনোই ভাবেনি যে তাদেরকে তারা
জীবিত অবস্থায় পাবে। সেই 13 জন এদের দুজনকে দেখে যেন নতুন করে প্রাণ ফিরে পায়, যারা কিনা তাদের খোঁজে এই বিপজ্জনক গুহার ভিতরে ঢুকে এসে। এবং একইভাবে জন এবং রিক অর্থাৎ ডুবুরি দুজন খুবই খুশি যে তাদের 13 জনকে জীবিত অবস্থায় পেয়েছে। এরপর জন তাদের একজনকে জিজ্ঞাসা করে, তোমরা 10 দিন ধরে খাবার না খেয়ে কিভাবে বেঁচে আছো? তোমরা খুবই স্ট্রং। তখন সেই ছেলেটি বলে, আমাদের কোচ আমাদেরকে প্রত্যেকদিন যোগাসন করিয়েছে। যদিও যোগাসনে খিদে কমানো সম্ভব না, তবে অনেকটা মানসিক শক্তি বাড়ে। জন আর রিক তাদেরকে খুঁজে পেলেও তাদেরকে বাহিরে নিয়ে যাবে না, কারণ তারা শুধু তাদের খোঁজে এসেছিল। এক্সট্রা কোনো অক্সিজেন বা কোনো কিছুই নিয়ে আসেনি তাদের জন্য। এবং এই বিপজ্জনক জায়গা থেকে বের হওয়ার জন্য অনেকটা রাস্তা পার হতে হবে, তা অক্সিজেন বা মাস্ক ছাড়া বের হওয়া সম্ভব না, কারণ সম্পূর্ণ গুহা জলে ভরে গেছে। এরপর জন এবং রিক বলে, আমরা দুজন আবার ফিরে আসব এবং তোমাদের 13 জনকে পাঠিয়ে নিয়ে যাব। এরপর প্রমাণস্বরূপ জন এবং রিক সেই 13 জনের ভিডিও করে নিয়ে আসে, যেন তারা সেটির প্রমাণ রাখতে পারে যে তারা তাদেরকে পেয়েছে। সেই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। এরপর সেই 13 জনের পরিবার এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে খুবই আনন্দিত হয়ে যায়, কারণ তারা ধরে নিয়েছিল এই 10 দিনে গুহার ভিতরে তাদের ছেলেরা মারাই গিয়েছে। এরপর পরের দিন সেই 2 জন ডুবুরির সাথে একজন ডক্টর সেখানে ভেতরে যায়। সেই 13 জনকে তারা কিছু খাবার দেয় এবং দেখতে যায় তারা সকলে সুস্থ সবল আছে কিনা। যাওয়ার পর আরেক বিপদ, ডাক্তার তারা দেখতে পায় তারা যা অক্সিজেন নিয়ে ভেতরে ঢুকেছিল তা তারা আমি বেশ অনেকটাই শেষ করে ফেলছে। এখন যতটুকু অক্সিজেন বেঁচে আছে তাতে শুধু একজনই বাহিরে যাওয়া সম্ভব, এবং তাকেই বাহিরে গিয়ে জানান দিতে হবে যে গুহার ভেতরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের দরকার। কিন্তু একটা উপায় আছে, যে কোনো ভাবেই তাদেরকে অজ্ঞান করে গুহার বাইরে নিয়ে আসা সম্ভব। এই কথা শুনে হ্যারিস প্রথমে রাজি হয় না, কারণ যেখানে জলের মধ্যে অক্সিজেন পাওয়া যায় না সেখানে সকলকে অজ্ঞান করে বাহিরে নিয়ে আসার চেষ্টা করলে তাদের মৃত্যুও হতে পারে। এসব ঘটনা তর্ক বিতর্ক হতে হতে 15 দিন কেটে যায়। একজন নাবিক সে ছেলেগুলোর জন্য সাঁতার কাটার পোশাক নিয়ে ভেতরে যাচ্ছিল, কিন্তু তার কাছে থাকা অক্সিজেনের সিলিন্ডারের মুখটি খুলে সমস্ত অক্সিজেন সেখানে বেরিয়ে যায় এবং সেই মানুষটা সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। সেখানে অক্সিজেনের অভাব বেশি দেখা যাচ্ছে, কারণ বাহির থেকে তারা যতটা ভাবছে যে ভেতরে আমাদের যেতে এবং আসতে যতটুকু অক্সিজেন লাগবে, ভেতরে গিয়ে তার থেকে অনেক বেশি অক্সিজেন ব্যবহার করা হচ্ছে, কারণ এটি এতটাই বিপজ্জনক এবং এতটাই ঘুরে যেতে হচ্ছে, অক্সিজেন যেতেই ফুরিয়ে যাচ্ছে, আসার মতন অক্সিজেন বেঁচে থাকছে না। এরপর হ্যারিস রাজি হয়ে যায় তাদেরকে অজ্ঞান করে বাহিরে আনতে, কারণ গুহার ভেতরে যে অবস্থা তাদেরকে বের না করলে তারা সেখানেই মারা যাবে। এরপর জরুরি সেবার লোকেরা এবং আরো সবাই মিলে একটি সমালোচনা সভা বসায় এবং সেখানে বলা হয় যে তাদেরকে অজ্ঞান করে বের করার সময় কিন্তু তারা মারাও যেতে পারে যদি অজ্ঞানের ওষুধ একটু বেশি হয়। সুতরাং 13 জনই যে বেঁচে ফিরে আসবে তার কোনো গ্যারান্টি নেই, এছাড়া কোনো উপায় নেই। তাই রাজ্যপাল তাদেরকে অনুমতি দেয়, কিন্তু বলে একথা যেন বাহিরে না যায়। এরপর 16 দিন কেটে গেছে। 16 দিনের দিন তারা তাদের মাস্টার প্ল্যান চালু করে। গুহার ভেতরে যাওয়ার আগে হ্যারি সকলকে ওষুধ পরিমাপ করে দিচ্ছিল কাদেরকে কত পরিমাণ ওষুধ দিতে হবে, কারণ হ্যারিস ছাড়া এই পেশায় আর কেউ দক্ষ নয়। সে বলে ছেলেগুলোকে বের করতে প্রায় 5 ঘন্টার মতন সময় লাগবে। আধ ঘন্টা পর পর ছেলেগুলোর ঠাইতে ইনজেকশন পুশ করতে হবে। এরপর শুরু হয় উদ্ধার কার্য। তারা তাদের প্ল্যান অনুযায়ী 4 জন ছেলেকে প্রথমে বের করে আনবে। এরপর ছেলেগুলোকে সুইমিং কস্টিউম এবং একটি করে ওষুধ দেওয়া এবং এরপর তাদেরকে অজ্ঞান করার জন্য ক্যাটামাইন ওষুধ তাদেরকে দেওয়া হয়। এরপর সবশেষে তাদেরকে পরানো হয় এয়ারটাইট অক্সিজেন মাস্ক, যাতে জলের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে আসার সময় তাতে জল বা হাওয়া কোনো কিছুই প্রবেশ করতে না পারে। এরপর তাদের হাত পা ভালোভাবে বেঁধে দেওয়া হয়, যেন তাদেরকে নিয়ে আসার সময় ডুবুরিদের সাঁতার কাটতে কোনো অসুবিধা না হয়। ভাবা যায় এতটা পথ এতগুলো বাচ্চাকে অজ্ঞান করে নিয়ে
যে কোনোভাবেই তাদেরকে বাঁচিয়ে বের করা কতটা বিপজ্জনক। এবং তাদের সাথে যাওয়ার সময় হঠাৎই একটি বাচ্চার জ্ঞান ফিরে আসে এবং তাকে টেনে এক জায়গায় বসানো হয়, কিন্তু তাকে আবার ইনজেকশন দিবে, ঠিক সেই সময় ইনজেকশনগুলো জলের মধ্যে পড়ে যায়। নেভিসন আবার জলের মধ্যে ডুব দিয়ে সেখান থেকে ইনজেকশনগুলো তুলে নিয়ে সেই ছেলেকে ইনজেকশন পুশ করে। এরপর প্রথম 4 জনকে তারা জীবিত অবস্থায় বাইরে বের করে আনতে সক্ষম হয়, কিন্তু যেহেতু তাদেরকে অজ্ঞান করে বাহিরে নিয়ে আসার বিষয়টা বাহিরে জানাতে চায়নি রাজ্যপাল, তাই তাদেরকে গুহা থেকে বের করে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন করে করে একজনের পর একজনকে বাহিরে জীবিতভাবে বের করে নিয়ে আসার চেষ্টা চালু হয়। কিন্তু শেষ দিনের দিন আবারও বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আর আবারও পাহাড় বেয়ে সেই গুহার ভেতরে ফুটোগুলো দিয়ে পানি, আর আবারও পাহাড় বেয়ে গুহর ফুটোর ভিতরে দিয়ে জল পড়ছিল গুহর ভিতরে, কারণ তখনও পুরোপুরিভাবেই পাহাড়ের সেই পানির রাস্তা চাষের জমির দিকে ঘোরানো সম্ভব হয়নি। সুতরাং বৃষ্টির জল আবারও গুহার ভেতরে ঢুকতে শুরু করে। স্বাভাবিকভাবে বৃষ্টির পানি ভেতরে ঢুকতে দেখে ডুবুরিরা খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারা আবারও এরপর প্রায় মোটামুটি সবাইকে বের করে নিয়ে যাওয়ার পরে গুহার ভেতরে বাকি থাকে শুধু 2 জন, সেই সবচেয়ে ছোট বাচ্চাটি এবং তার সে সবচেয়ে ছোট হওয়ায় তার মুখও ছোট ছিল, তাই কোনো এয়ারটাইট মাস্ক তার মুখে হচ্ছিল না। তারা ভয়ে ছিল যে যদি তার মুখে মাস্কটি না হয় তাহলে তাকে নিয়ে যাওয়ার সময় তার মুখে পানি ঢুকে যেতে পারে আর সে মারা যেতে পারে। যদিও ছোট মাস্ক আনা হয়েছিল, তবে সেটিও তার মুখে একটু বড় হচ্ছিল। এরপর তাকে সেভাবেই মাস্কটি পরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়, কারণ আজকে যদি না বেরোতে পারে আর কোনোদিনই তারা গুহার ভেতর থেকে বেরোতে পারবে না। পর তারা বহু বিপদ এবং ভীতিকর অবস্থা পার করে 13 জন ছেলেকেই সরকারের সাহায্যে থেকে বের করতে সক্ষম হয়। এসবার পর রাজ্যপাল সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য এবং বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। অবস্থায় হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়, আর চাই যার জন্মদিনটা পালন করা হয়নি তার জন্মদিন তারা সবাই মিলে সেলিব্রেট করতে শুরু করে। দেখতে দেখতে আমরা গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য।